আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক বন্ধুরা, সবাইকে আমাদের আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এছাড়া আমাদের আজকের অনুষ্ঠান রয়েছে ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। এই অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় বিজ্ঞানসম্মতভাবে মাশরুম চাষ। এই বিষয় নিয়ে আলোচনা করবেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট নেহা কুমারী মণ্ডল। আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। আজকের বিষয়ের উপর বা আপনাদের চাষগত যে কোনো সমস্যা নিয়ে আপনাদের উত্তর জেনে নেবেন। রোগ পোকার আক্রমণ কমাবে যেন উৎপাদন, রোগ পোকার আক্রমণ কমাবে যেন উৎপাদন, রোগ পোকার দমন তাই সঠিকভাবে করা চাই, রোগ পোকার দমন তাই সঠিকভাবে করা চাই, রোগ পোকার দমন তাই সঠিকভাবে করা চাই। ফসলে রোগ বা পোকার আক্রমণ হওয়ার সাথে সাথেই স্থানীয় কৃষিকর্মীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। নির্দিষ্ট রোগ বা পোকার জন্য নির্দিষ্ট ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করুন। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আগামী 2-1 দিন জেলার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 33 এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 25 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এই সময়ে বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 92% এবং সর্বনিম্ন আর্দ্রতা 55% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। আমন ধানের জমিতে 5 সেন্টিমিটারের বেশি এই সময়ে জল ধরে রাখা উচিত হবে না। প্রয়োজনের বেশি জল জমিতে ধরে রাখলে তা ধান চাষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মাজরা পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন এবং এর মাধ্যমে পূর্ণাঙ্গ পোকার সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। মেঘলা এবং আর্দ্র আবহাওয়ার কারণে জমিতে ব্লাস্ট রোগের সম্ভাবনা রয়েছে। আক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাইসাক্লোজল 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। বাদাম বা মটর জাতীয় শস্যের চাষের জন্য বীজ বপনের কাজ এখনই শুরু করে দিতে পারেন। আমাদের এই অঞ্চলের জন্য উপযোগী বীজ ত্রিপুরা মাসকলাই 1, ত্রিপুরা মুগ 1 এই ধরনের বীজ আপনারা সংগ্রহ করতে পারেন।
তবে বীজ বপনের আগে জমিকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। অসময়ে সবজি চাষ সবসময় লাভজনক হয়, কিন্তু লাভের পাশাপাশি এই বর্ষা মৌসুমে তা যথেষ্টই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। বিশেষত অধিক বৃষ্টিতে চারা ধুয়ে যাওয়া বা গাছের গোড়ায় জল জমে গাছ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। পাশাপাশি সবজি, বিশেষ করে ফুলকপি বা বাঁধাকপি বা শালগম এই ধরনের সবজিতে মাটির তোষের ব্যাপারে খুবই সংবেদনশীল। তাই সবজি চাষের জন্য জল দাঁড়ায় না বা খুব ভালো জল নিষ্কাশনী ব্যবস্থা রয়েছে সেসব জমিকে আপনারা বেছে নিতে পারেন। পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। যারা মুরগি পালন করছেন, মুরগির ঘরকে এই সময়ে অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। মুরগির ঘরের বিছানা শেষেতে খড় বা বিচুলি থেকে ঝাঁঝালো গন্ধে মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব হতে পারে। এর থেকে রক্ষা পেতে ঘরের বায়ু চলাচলের সুবন্দোবস্ত রাখতে হবে। প্রতিটি মুরগির ন্যূনতম প্রয়োজনীয় জায়গায় ব্রয়লারের জন্য 1 বর্গফুট এবং লেয়ারের জন্য 2 থেকে 2.5 বর্গফুট হয়ে থাকে। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী। জৈব সারের বিকল্প নাই, রাসায়নিক সারও যে তাই, জৈব সারের বিকল্প নাই, রাসায়নিক সারও যে তাই। 3টি সারের সুষম মাপ, ফসলে ঘরে খুশির ছাপ। গোবর সার বা কম্পোস্ট সার জমি তৈরির সময় ব্যবহার করে মাটির গঠন ঠিক রাখুন। রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ান। কৃষক বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় বিজ্ঞানসম্মতভাবে মাশরুম চাষ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট নেহা কুমারী মণ্ডল। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় বিজ্ঞানসম্মতভাবে মাশরুম চাষ। কৃষক বন্ধুরা, আপনারা এই বিষয়ের উপর বা চাষগত যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 8731875545। তো আজকের বিষয়ের উপর যে প্রশ্ন সাধারণভাবে চলে আসে যে আপনি মাশরুম চাষ সম্পর্কে, যারা যে কৃষক ভাইরা এখনো শুরু করেননি, মাশরুম চাষ সম্পর্কে আপনি বলুন। প্রথমেই সমস্ত কৃষক ভাই বোনেদের আমার তরফ থেকে আমি নমস্কার জানাই। আমি বীরচন্দ্রমনুস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ ত্রিপুরা থেকে হর্টিকালচারের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট নেহা কুমারী মণ্ডল বলছি। তো মাশরুম সম্পর্কে আমি প্রথমেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে মাশরুম এক জাতীয় ছত্রাক বা যাকে আমরা সহজ ভাষায় ফাঙ্গাস বলে থাকি। আচ্ছা আচ্ছা। তো এটি একটি এডিবল বা ভোজ্য ফাঙ্গাস। অনেক সময় অনেক মাশরুম হয় যেটা কিন্তু আমরা খেতে পারি না, আবার অনেক মাশরুম আমরা দেখি সাধারণভাবে চাষ ছাড়াই কিন্তু আমাদের বাড়ি ঘরে হয়ে যাচ্ছে। আশেপাশে একটু স্যাঁতস্যাঁতে জায়গায় গাছের পুরনো ছালের উপর হয়ে যায়। তো কিছু মাশরুম হয় যেটা ভোজ্য, আবার কিছু মাশরুম আছে যেটা কিন্তু বিষাক্তও হতে পারে। ঠিক তাই। মাশরুমের পুষ্টিগুণ অনেক রয়েছে, তা নিঃসন্দেহে মানে বলার কোনো অপেক্ষা রাখে না, যেহেতু বাজারেও তার অনেক দাম রয়েছে। তো এর অর্থনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে বা পুষ্টিগুণকে কাজে লাগিয়ে কি কি করা উচিত কৃষকদের চাষের শুরু থেকেই, অবশ্যই সেই নিয়ে বলুন। প্রথমেই আমি মাশরুমের পুষ্টিগুণ নিয়ে কয়েকটা কথা বলতে চাই। মাশরুম এমন একটি ফাঙ্গাস যেটা ভীষণভাবে প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি তে সমৃদ্ধ। এছাড়াও এতে বিভিন্ন রকম খনিজ উপাদান যেমন আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এগুলোও কিন্তু মাশরুম থেকে ভালো পরিমাণে পাওয়া যেতে পারে। আচ্ছা। এছাড়াও মাশরুম আমাদের শরীরে ক্যান্সার যে সেলগুলো বা ক্যান্সার কোষ এটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা। আমরা এখন যদি এই গেল মাশরুমের বিভিন্ন উপকারিতা,
এখন আমরা যদি চাষি ভাই বোনেদের দিক থেকে দেখি, তাহলে মাশরুমের ক্ষেত্রে আমি বলবো এটি খুব কম সময়ে চাষ করা যায়, খুব স্বল্প বিনিয়োগে করা যায় এবং স্বল্প পরিশ্রমেও করা যায়। আচ্ছা, তো এবং খুব অল্প সময়ের মধ্যে একটা কিন্তু ভালো আয় মাশরুম থেকে উঠে আসতে পারে। তাই সেই জন্য মাশরুম কিন্তু অর্থনৈতিকভাবে খুবই উপকারী চাষি বন্ধুদের জন্য। মানে যেসব কৃষক ভাইরা নতুন ভাবে চাষ শুরু করবেন তাদের জন্য আপনি খুবই গুরুত্বপূর্ণ 3টি কথা বলেছেন, যে জায়গা অল্প লাগে বা খরচও কম এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ভালো ফসল পাওয়া যায় বা আয় যেটা সেটা কিন্তু সম্ভব। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই দক্ষিণ ত্রিপুরাতে স্কোপটা কিরকম রয়েছে, মানে কিরকম চাষ হচ্ছে বা আরো কিভাবে বাড়ানো যায়? প্রথমেই আমি যেটা বলতে চাই, দক্ষিণ ত্রিপুরার আমাদের যে জলবায়ুটা আছে সেটি উষ্ণ আর্দ্র জলবায়ু এবং এই রকম জলবায়ু কিন্তু মাশরুম চাষের পক্ষে অনুকূল। আমাদের ভারতবর্ষের বুকে বিভিন্ন জাতের এবং বিভিন্ন রকমের মাশরুম সাধারণভাবে প্রাকৃতিকভাবে গ্রো হয় বা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। আচ্ছা, সেই বিভিন্ন ধরনের মাশরুমের মধ্যে প্রধানত 2 ধরনের মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম এবং মিল্কি মাশরুম, এই 2 ধরনের মাশরুম কিন্তু দক্ষিণ ত্রিপুরার আবহাওয়া এবং জলবায়ুর সাথে চাষ করার জন্য খুবই উপযোগী। আলোচনার ফাঁকে আমি আবারও বলে দিচ্ছি, কৃষক বন্ধুরা আপনারা আজকের বিষয়ের উপর ফোন করবেন 8731875545 এই নম্বরে। আজকের বিষয়ের উপর আপনারা ফোন করে সরাসরি উত্তর জেনে নিতে পারেন বা চাষগত যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের উত্তর জেনে নিতে পারেন। ফোন নম্বর হলো 8731875545। যে কথাটা বলছিলেন যে 2 ধরনের মাশরুম আমাদের এখানে আছে, যেটা আমাদের দক্ষিণ ত্রিপুরার জন্য কিন্তু আবহাওয়া জলবায়ুর সাথে খুব খাপ খায়, খুব উপকারী। সেগুলো হলো এই মিল্কি মাশরুম এবং আরেকটি হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম। ওয়েস্টার্ন মাশরুম, দুটার মধ্যে লক্ষণ বা তফাৎটা কি থাকে? আচ্ছা, দুটোর মধ্যে যেটা তফাৎ, যেটা প্রধান তফাৎ সেটা হচ্ছে কিছুটা জলবায়ুর দিক থেকেই, মানে কেমন জলবায়ুতে এরা ভালোভাবে গ্রো করতে পারে সেটার ক্ষেত্রে কিন্তু প্রধান যে তফাৎ সেটা দেখা যায়। যেমন আমি প্রথমেই আসি ওয়েস্টার্ন মাশরুমের কথা। ওয়েস্টার্ন মাশরুমের জন্য আদর্শ যে উষ্ণতা সেটা হচ্ছে 22 থেকে 28 ডিগ্রির মধ্যে ওয়েস্টার্ন মাশরুম খুব ভালোভাবে গ্রো করতে পারে। মোটামুটি ধরুন পূজার পর থেকে যে একটু ঠান্ডা যখন পড়ে এই সময়টা ওয়েস্টার্ন মাশরুমের গ্রোথের জন্য খুব উপযোগী বা পারফেক্ট বলা যেতে পারে। আচ্ছা, এখন আমি আসি মিল্কি মাশরুমের কথা। মিল্কি মাশরুম এমন একটা মাশরুম যেটা অনেক বেশি উষ্ণতা বা অনেক বেশি টেম্পারেচারেও কিন্তু গ্রো করতে পারে। এটা সাধারণভাবে 28 থেকে 34 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু মিল্কি মাশরুম হতে পারে। সেই জন্য দক্ষিণ ত্রিপুরা যেহেতু খুব উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, আমরা যদি বর্তমান উষ্ণতা দেখতে পাই খুবই উষ্ণ, তাই সেক্ষেত্রে কিন্তু মিল্কি মাশরুম দক্ষিণ ত্রিপুরার জন্য খুব আদর্শ এবং যখন একটু উষ্ণতা কমে যাবে সেই সময় ওয়েস্টার্ন মাশরুম উপযোগী। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যে মানে আবহাওয়া চলছে, যে তাপমাত্রা চলছে সেটা হচ্ছে মিল্কি মাশরুমের জন্য খুব উপযোগী, কারণ মিল্কি মাশরুম বেশি উষ্ণতা সহ্য করতে পারে। আচ্ছা আচ্ছা, এবং ওয়েস্টার্ন মাশরুম যখন আরেকটু ঠান্ডা পড়বে, পুজোর পর যখন একটু ঠান্ডা আসে এই সময়টা ওয়েস্টার্ন মাশরুমের জন্য খুব উপযোগী। মানে অল্প কিছুদিন পর থেকে আসে ঠান্ডার সময় মোটামুটি ওয়েস্টার্ন মাশরুম দক্ষিণ ত্রিপুরাতে চাষ করা যায়। ধরে নেওয়া যায় অক্টোবর নভেম্বর থেকে আমরা ওয়েস্টার্ন মাশরুম চাষ করতে পারি। আর এখন যারা করছেন সেটার জন্য সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে মিল্কি মাশরুম। এই 2 ধরনের মাশরুমের কথা আপনি উল্লেখ করলেন, এদের জন্য জলবায়ু তো আপনি বলে দিলেন যে কি ধরনের তাপমাত্রা লাগে। তাপমাত্রা এবং কেমন উষ্ণ আর্দ্র জলবায়ুর মাশরুম এগুলো। আচ্ছা, তাদের তো চাষ করার পদ্ধতি আলাদা আলাদা আছে নাকি? ঠিক আছে, এবার আমি যে বিষয়ে আসতে চাইবো সেটা হচ্ছে একজন যদি প্রথম আমাদের যে কোনো চাষি ভাই বোনেরা, কারণ এখন অনেক পুরুষদের থেকে কিন্তু মহিলারাও অনেক ক্ষেত্রে মাশরুম চাষের ক্ষেত্রে দেখা যায়, বিশেষত যারা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত এমন অনেক মহিলা কিন্তু মাশরুম চাষের দিকে এগিয়ে আসেন, যেহেতু এটা কম সময়ে অল্প বিনিয়োগে বেশি আয় করা সম্ভব। একদম বাস্তব, কারণ আমরা যখন চাষি ভাইদের বা কৃষক বন্ধুদের বাড়িতে যাই, তাদের সাথে বা তাদের জমিতে যাই, প্রায় সময় আমরা পাই তারা কিন্তু বাড়ি ঘরে করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন ব্লকে। তো আমি এখন প্রথমেই আসি, কেউ যদি চাষ করতে চায় তাহলে অল্প থেকে ছোট থেকেই সে কিভাবে শুরু করতে পারে।
বলুন। তো 10x10 ফিটের প্রথমেই আমি স্ট্রাকচার বা যেখানে মাশরুম চাষের জন্য যেরকম ঘর লাগবে সেটার কথায় আসি। আচ্ছা আচ্ছা। 10x10 ফিটের একটা ঘরেও কিন্তু মাশরুম চাষ করা সম্ভব। ঘর বা যদি একটা শেড থাকে তাতেও মাশরুম চাষ করা সম্ভব। কয়েকটা পয়েন্ট বা কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। যেমন যেখানে ঘরটা থাকবে সেখানে ভালোভাবে বায়ু চলাচল যাতে করতে পারে এবং ঘরটার যাতে অন্ধকার হয়, আলো যাতে বেশি না থাকে। আলো যদি খুব বেশি প্রবেশ করে তাহলে কিন্তু মাশরুম চাষ খুব একটা ভালোভাবে সাকসেসফুল হবে না। আচ্ছা। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা জেনারেলি যেটা দেখতে পাই এমনি কিছু মাশরুম হয়ে যায়, তো সেটা আমরা লক্ষ্য করলে একটু বুঝতে পারবো একটু স্যাঁতস্যাঁতের জায়গায় হয়। তাই মাশরুম চাষের জন্য আমরা যে ঘর সিলেকশন করব আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা যেন একটু আর্দ্র এবং একটু স্যাঁতস্যাঁতে অন্ধকার টাইপের ঠান্ডা ঠান্ডা হয়। এটা আচ্ছা। কিন্তু বেস্ট মাশরুমের জন্য। আচ্ছা, যে মাশরুমগুলো সাধারণভাবে নিজে থেকে হচ্ছে সেগুলো হচ্ছে যেমন জীবাশ্ম কাঠ বা হ্যাঁ, কাঠ বা পুরনো গাছের ছাল কিছু একটু নষ্ট হয়ে পড়ে আছে সেরকম জায়গায় সাধারণত দেখা যায় যে মাশরুম গজিয়ে ওঠে এমনি। ঠিক তাই। বা ঘরের পেছনে যে মাটির সাথে জায়গা একটু সাথে জায়গা রয়েছে সেখানে সাধারণত দেখা যায়। তো আমরা যদি চাষও করতে চাই তাহলে আমাদের কৃত্রিম ভাবে সেই রকম স্যাঁতস্যাঁতে আর্দ্র পরিবেশ আমাদের তৈরি করে দিতে হবে মাশরুমের জন্য। আচ্ছা, আর পাশাপাশি অন্ধকার থাকতে হবে একটু হ্যাঁ অবশ্যই অন্ধকার থাকতে হবে। অন্ধকার হলে খুবই ভালো এবং বায়ু চলাচল যাতে সঠিকভাবে করতে পারে। আচ্ছা আচ্ছা। এবার আমি আসি মাশরুমের জন্য যে বেড সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। এটার জন্য প্রথমেই আমাদের খড় বা যাকে আমরা সহজ বাংলায় বিচুলি বলে থাকি এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে এবং কেটে এটাকে আমাদের শোধন করতে হবে ব্লিচিং পাউডার দিয়ে এবং চুন জলে এই খড়টাকে আমরা শোধন করব। 6 থেকে 7 ঘন্টা আমরা এই খড়টাকে ভিজিয়ে রাখবো। মানে যে খড়টা আমরা গরুকে বা গাভীকে খাওয়াই সেই খড়টাই সেটাকে ছোট ছোট টুকরো কতটুকু 3 থেকে 4 সেন্টিমিটার মোটামুটি টুকরো করে আমরা এমন করতে পারি একটা বস্তার মধ্যে সেই খড়টাকে নিয়ে এবং তারপর একটি ড্রামে জল নিয়ে সেই জলের মধ্যে আমরা চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে সেই পুরো যে বস্তাটিকে আমরা সেই ড্রামের মধ্যে ডুবিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টা মতো শোধন করার জন্য। এই কারণ মাশরুম যেহেতু নিজে একটা ফাঙ্গাস সেই খড়ের মধ্যে তো অনেক রকম আরো ফাঙ্গাস বা কিছু থাকতেই পারে, তখন কিন্তু সেই মাশরুমের প্রোডাকশনটা হবে না। তাই আমরা যে মাশরুম বা ফাঙ্গাস চাষ করব সেটা ছাড়া অন্য সমস্ত রকম ফাঙ্গাস যাতে নষ্ট হয়ে যায় এটার জন্য আমাদের কিন্তু আগে প্রথমে খড়টাকে শোধন করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। তো খড়টাকে শোধন করে 6 থেকে 7 ঘন্টা এরকম জলে ডুবিয়ে রাখার পর বস্তা সহ সেই খড়টাকে জল থেকে তুলে আমাদের মোটামুটি শুকিয়ে নিতে হবে। এবার শুকানোর কাজও আমরা দুভাবে করতে পারি। শুকানোর কাজটা কি আমরা সরাসরি রোদ সূর্যের আলোতে করব নাকি ছায়াতে করব? আচ্ছা, এখানে আমি বলে রাখতে চাই আমরা ছায়াতেও শুকাতে পারি রোদেও শুকাতে পারি। রোদে আমরা যদি শুকাই তাহলে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু সবথেকে বেস্ট যদি বলা যায় বা সবথেকে ভালো তাহলে যদি আমরা ছায়াতে শুকাতে পারি এটা কিন্তু সবথেকে ভালো। আমাদের মোটামুটি 70% শুকিয়ে যাবে এরকম শুকাতে হবে যাতে হাতে নিলে একটু ভেজা ভেজা লাগে কিন্তু জল না থাকে এরকম শুকিয়ে আমাদের নিতে হবে। সেরকম হলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা। এবং এরকম ভাবে শুকানোর পর তারপর যে পলিব্যাগ পাওয়া যায় সেই পলিব্যাগে আমাদের সেই খড় লেয়ারে লেয়ারে দিতে হবে। 2 ইঞ্চি করে আমরা প্রথমে খড়ের লেয়ার দেব, যে কোনো পলিব্যাগ যেটাতে ভরবো 2 ইঞ্চি আমরা খড়ের লেয়ার দিয়ে নেব এবং তারপর বাজার থেকে মাশরুমের যে স্পন পাওয়া যায় বা যেটা আসলে আমরা মাশরুমের বীজ বলে থাকি, আচ্ছা, এই বীজটাকে পলিব্যাগ যে থাকবে সেটার একদম সাইড দিয়ে বীজটাকে একটা লেয়ারে ছড়িয়ে দিতে হবে। পলিব্যাগ কোনগুলো লাগবে, মানে যেগুলো বাজারে আমরা দোকানে বিক্রি করে সেগুলো নাকি আলাদাভাবে কোনো পলিব্যাগ? দোকানে যেগুলো করে সেটা এমনি কেউ যদি নিজের ইচ্ছা করে শুধু একটা দুটো ব্যাগ করে সেটার জন্য উপযোগী, কিন্তু কমার্শিয়াল বা অর্থকরী ভাবে কেউ চাষ করার জন্য মাশরুমের জন্য স্পেশাল ভাবে পলিব্যাগ পাওয়া যায়। আচ্ছা, সেটা কোথা থেকে সংগ্রহ করতে হবে, কোন জায়গা থেকে? আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সংগ্রহ করা যায় নাকি কৃষি বিভাগ যে কৃষি বিভাগের সাথে যদি যোগাযোগ করা যায় তাদের থেকেও পাওয়া যেতে পারে এবং তার পাশাপাশি বিভিন্ন যারা প্লাস্টিক বা মালচিং এসব নিয়ে যেগুলো দোকান কাজ করে তাদের কাছে এই ব্যাগ সবসময় মাশরুম চাষ করার ব্যাগ বললে এই ব্যাগ অ্যাভেলেবল। পলিব্যাগের কথা শুনলাম আমরা, যেটা বীজ বললেন সেটা শোধন করা আছে কিনা বা ভালো কথায় মাশরুমের স্পন বলা হয়। স্পন, তো সেটা আমরা একদম শোধন করা আছে কিনা বা উন্নত জাতের কিনা কিভাবে বুঝবো সরাসরি যদি আমরা বাজার থেকে সংগ্রহ করি?
স্পন যারা যারা বিক্রি করে তারা সাধারণত শোধন করেই বিক্রি করে, কারণ শোধন ছাড়া এই স্পনটা বিক্রি সাধারণত হয় না। এবং উন্নত জাতের স্পন এখানে আমাদের আগরতলাস্থিত যে আইসিআর লেম্বুছড়া সেন্টার, সেখানেও কিন্তু স্পন পাওয়া যায়। সেটাই, মানে এই ধরনের দপ্তর থেকে যদি তৈরি হয় সেটা হবে একদম সেটা সার্টিফাইড স্পন, এবং ভালো মানে খুব অল্প দামে সেখান থেকে স্পন পাওয়া যেতে পারে। আচ্ছা। এবং তো প্রথমে এক লেয়ার আমাদের খড় বা বিচুলি দিয়ে দিতে হবে, এবং তারপরে সেই প্লাস্টিকের একদম কিনারা দিয়ে বা সাইড দিয়ে আমাদের মাশরুমের স্পন দিতে হবে, এবং তারপর আবার 2 ইঞ্চি আমরা খড়ের লেয়ার আমরা দিতে হবে। এবং প্রথম তো 2 ইঞ্চি খড়ের লেয়ার দিলাম, তারপর আবার স্পন দেওয়া হলো, তারপর আমাদের স্পন দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে স্পনটা মাঝে দিলে কিন্তু জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম হবে না। আমাদের একদম যেটা ব্যাগ থাকবে প্লাস্টিকের পলিব্যাগ, তার সাইড দিয়ে আমাদের স্পনটা দিতে হবে। আচ্ছা আচ্ছা। এবং তারপর আবার খড়ের আরেকটা লেয়ার দিতে হবে। তাহলে কৃষক বন্ধুরা, আপনারা যারা শুনছেন ভালো করে বুঝে নেবেন, যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে যে কোনো ভাবে আমরা চাষ করব না, বিজ্ঞানসম্মতভাবে চাষ করব। কিভাবে খড়গুলিকে আপনি শোধন করে নেবেন, কতটুকু টুকরো করে ছোট করে কাটবেন বা কতক্ষণ পর্যন্ত তাদেরকে ভিজিয়ে রাখতে হয়, সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর দিদিমণি যেটা বললেন যে পলিথিনের ব্যাগে প্রথমে আমরা 2 ইঞ্চি খড়ের লেয়ার দেব, শোধন করা যে খড়, অবশ্যই শোধন করা খড়ের লেয়ার আমরা প্রথমে দিয়ে দেব। তারপর আমরা মাশরুম চারপাশে মাছ বরাবর না, মাঝে দিলে সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হবে, কারণ সেটা অঙ্কুরোদ্গমই সম্ভব না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা সাইডে দেব স্পনটা দিয়ে, আবার 1 ইঞ্চি খড়ের লেয়ার, 2 ইঞ্চি আমরা খড়ের লেয়ার দেব। আচ্ছা আচ্ছা। তো তারপর কি প্যাকেটে লাগিয়ে নিতে হবে? এবার এটা আমাদের মুখটাকে বন্ধ করে দেব, স্তর করতে পারি, এটা নির্ভর করছে আমাদের পলি ব্যাগের যেটা সাইজ সেটার উপর। সেই অনুসারে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যদি পলি ব্যাগের সাইজ যদি একটু বড় হয়, তাহলে আমরা কিন্তু 3 বা 4টেও এরকম লেয়ার বা স্তর আমরা তৈরি করতে পারি। এবং তারপর স্তর করা শেষ হয়ে গেলে আমরা যে মুখটা, প্লাস্টিকের মুখটা, সেটাকে আমরা রাবার বা কোনো সুতো দিয়ে আমরা ভালোভাবে টাইট করে বেঁধে দিব, এবং বেঁধে দিয়ে আমরা সেই যে প্লাস্টিকটা, সেখানে আমরা ছোট ছোট করে পেন দিয়ে বা কোনো ধারালো কিছু দিয়ে ছিদ্র করে দেব। 15 থেকে 20টা ছিদ্র আমরা পুরো প্লাস্টিকের মধ্যে করে দেব, যাতে বায়ু ভালোভাবে চলাচল করতে পারে, বায়ু চলাচল কোনো সমস্যা না হয়। এবং তারপর আমরা এই যে বেড তৈরি হয়ে গেল মাশরুমের, এই বেডটিকে নির্দিষ্ট যে ঘর আছে 10 বাই 10 ফিটের ঘর, সেই ঘরে বিভিন্ন যে ঝুলানো থাকে, সেইখানে আমরা সেই বেড মাশরুমের সহ স্পন সহ যে বেডগুলো, এটাকে আমরা ঝুলিয়ে দেব। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় বিজ্ঞানসম্মতভাবে মাশরুম চাষ, কৃষক বন্ধুরা আপনারা প্রথম থেকে শুরু করে কিভাবে আপনারা পলিথিন ব্যাগে ছোট ছোট খড়ের টুকরো রাখবেন, কিভাবে মাশরুমের স্পনগুলোকে চারপাশে ছিটিয়ে রাখবেন, তারপর কিভাবে আবার 1 ইঞ্চি করে তার খড়ের লেয়ার বা স্তর তৈরি করবেন, সব ব্যাপার নিয়ে আমরা সব বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে আলোচনা চলছে। এইভাবে কতদিন রেখে দিতে হবে ব্যাগটাকে? আচ্ছা, এইভাবে আমরা যখন মাশরুমের বেডগুলোকে সেই আমাদের যে 10 বাই 10 ফিটের ঘরে যখন আমরা ঝুলিয়ে দেব, তো 10 দিন পর থেকে আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে পারবো যে মাশরুমের যে স্পন, সেখান থেকে ছোট ছোট করে বাটানি বা মাশরুমের যে একদম সাদা সাদা একটা ফুলের মতো যে একটা স্ট্রাকচার তৈরি হয়, এটা তৈরি হওয়া শুরু হচ্ছে। আচ্ছা। এবং 14 থেকে 15 দিনের মাথায় আমরা দেখতে পারবো ফুলের মতো যে স্ট্রাকচারটা, সেটা আরো বড় হয়ে বেরিয়ে আসে। আচ্ছা আচ্ছা। এই পর্যায়ে গিয়ে প্লাস্টিকের যে আস্তরণটা থাকে বিচুলির চারপাশে, এই আস্তরণটাতে কিন্তু আমাদের কোনো ধারালো কিছু দিয়ে
বা ধারালো কিছু দিয়ে বা কোনো চাকু দিয়ে ভালোভাবে এটাতে ছিঁড়ে দিতে হবে, যাতে মাশরুমগুলো ভেতর থেকে ভালো করে বাইরে বেরিয়ে আসে। এবং মোটামুটি 28 থেকে 30 দিনের মাথায় আমরা কিন্তু এই মাশরুমটিকে তুলে বাজারজাত করতে পারি। 28 থেকে 30 দিনের এক মাসের মাথায় আমরা ধরে নিতে পারি একটা সাইকেল মাশরুমের পুরো কমপ্লিট হয়ে যায় এবং বাজারজাত করা সম্ভব। 28 থেকে 30 দিনের মধ্যে কৃষক বন্ধুরা কিন্তু বাজারজাত করতে পারবে। আচ্ছা, মাঝখানে যে পরিচর্যা, আর কোন ধরনের পরিচর্যা বলতে মাঝখানে শুধু একটু একটু করে জল স্প্রে করে দিতে হবে এই বেডগুলোতে বা এই প্লাস্টিক যেগুলোতে, এগুলোতে জল অল্প অল্প করে জল স্প্রে করে দিতে হবে 2 থেকে 3 দিন পর পর। আর যদি খুব ড্রাই হয় তাহলে 1 থেকে 2 দিন পর পরও এটা করা যেতে পারে। এটাই, আর পরিচর্যা বলতে অন্য কোনো পরিচর্যা কিন্তু এর জন্য দরকার নেই। আমরা প্রথমেই এই জন্য বলেছি খুব কম সময় এবং খুব কম পরিচর্যায় কিন্তু মাশরুম পাওয়া সম্ভব। এর থেকে কোনো ভ্যালু এডেড প্রোডাক্ট বানানো সম্ভব আছে কি? মানে মাশরুম তো আমার তৈরি হয়ে গেল, প্রথমে আরো একটা কথায় আসি আমি। চাষি বন্ধুরা তো মাশরুম তৈরি করলো, তাহলে তাদের তো অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে কেমন দরে সেটাকে বাজারে তারা বিক্রি করতে পারে। একদম ঠিক বলেছেন। মোটামুটি রিটেল প্রাইস যেটা বলে বা মানে মানুষকে নরমাল বিক্রি করলে এটা কেজি খুব কম করে হলেও 200 টাকা পার কেজি দরে এটা বিক্রি হয়। আর যদি পাইকারি রেটে বলা যায় তাহলে 150 থেকে 180 টাকা প্রতি কেজি মাশরুম কিন্তু বিক্রি হয়। আচ্ছা, এবং আমি এখন আসি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের কথায়। প্রথমে একটা কথা বলতে চাই, এই যে আমি দর বললাম এখনই 200 টাকা প্রতি কেজি বা 150 থেকে 180 টাকা প্রতি কেজি, এটা কিন্তু ফ্রেশ মাশরুমের বা যেটা তাজা তাজা মাশরুম। অনেক সময় এটাকে ড্রাই করে বা শুকিয়েও বিক্রি হতে পারে, সেখানে কিন্তু প্রতি 10 কেজি মাশরুমকে শুকিয়ে 1 কেজি শুকনো মাশরুম পাওয়া সম্ভব। এবং 1 কেজি যেটা আমরা মানে প্যাকেটজাত মাশরুম, সেক্ষেত্রে 1 কেজি শুকনো মাশরুমের দাম কিন্তু 1500 টাকা 1600 টাকা অবধি যেতে পারে। এটা একরকম প্রোডাক্ট গেল। এবং আরেকটা প্রোডাক্ট মাশরুম থেকে বর্তমানে স্যুপ, পাউডার এবং চানাচুর থেকে শুরু করে আরো বিভিন্ন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। এবং কিছু মাশরুম আছে যেটা কিন্তু বিভিন্ন ওষুধেও ইউজ হচ্ছে। তো এই গেল মাশরুমের ভ্যালু অ্যাডিশনের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যেটা বললেন যে মাশরুমের এমনি সাধারণভাবে বাজারে আমরা কেজি 200 টাকা করে বিক্রি হচ্ছে বা 150 টাকা বা 250 টাকা ধরে বিক্রি, যখন যে চাহিদা রয়েছে, যখন যে একটু সিজনাল ভ্যারিয়েশন আছে। তো কতটুকু জায়গাতে চাষ করলে মোটামুটি কৃষক বন্ধুরা মানে বাজারজাতকরণের জন্য অনেক মাশরুম পেয়ে যাবে? আমি বলে রাখছি 10 বাই 10 ফিটের যদি একটা ঘরে কেউ মাশরুমের যে বেডগুলো এটা যদি তারা করতে পারে, 10 বাই 10 ফুটের একটা ঘরে 100 থেকে 120 ব্যাগ মাশরুম চাষ করা সম্ভব। আচ্ছা, এবং একটা যে কোনো সিঙ্গেল সাইকেলে বা একটা যে কোনো সিঙ্গেল বার 10 বাই 10 ফিটের একটা ঘর থেকে 120 থেকে 150 কেজি মাশরুম কিন্তু একজন চাষি বন্ধু উৎপন্ন করতে পারবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি যদি ঘর বা স্ট্রাকচার যদি নিজের থাকে তাহলে দেখা যায় চাষের সর্বমোট খরচ আসে মোটামুটি 8 থেকে 10 হাজার টাকার মধ্যে। এবং বাজারজাত করার পর আয় আসে মোটামুটি 13 থেকে 20 হাজার টাকার মধ্যে। তো বলা যায় স্বল্প পরিসরে অল্প সময়ের মধ্যে 1 মাসের মধ্যে 10 থেকে 12 হাজার টাকা কিন্তু নেট ইনকাম বা নেট আয় যেটা বলে সেটা কিন্তু অবশ্যই চাষি বন্ধুদের ক্ষেত্রে বলা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল বিজ্ঞানসম্মতভাবে মাশরুম চাষ। এ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনেছি। আলোচনা করেছেন বীরচন্দ্র মনুস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট নেহা কুমারী মণ্ডল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের কৃষক বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।